আপনার হাজব্যান্ড আপনাকে টাকা দেয়, আপনি চাইলেই দেয়, তাই আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে 100 টাকা দিলেও পরে আবার হিসাব চায়। এমনকি আমি বাবার বাড়ি যেতে চাইলে সেই গাড়ি ভাড়াটা পর্যন্ত আমাকে দেয় না। এই বয়সে এসে এখনও আমাকে টিউশনি করে হাত খরচ চালাতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্যালকনি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আসলে ব্যালকনির অবস্থা ভীষণ খারাপ, নাজেহাল অবস্থা। কারণ গাছগুলোকে একটু ক্লিন করেছি, কিছু গাছ ছাঁটাই করেছি। শীতের কারণে গাছগুলোর অবস্থা খারাপ, একদমই মরে শেষ, যার কারণে কিছু ছাঁটাই করে নিলাম আর ব্যালকনিটা অল্প কিছু ক্লিন করে রাখলাম। বাদবাকিগুলো পরে ক্লিন করব এবং গাছগুলোকে একটু গোসল করাতে হবে, আজকে আর সময় নেই। তো এদিকে কিচেনে চলে এসেছি, সকালবেলা নাস্তা তৈরি করছি। একবার সকালে নাস্তা তৈরি করে ওদেরকে বিদায় করেছি। এখন ছোট মেয়েকে স্কুল থেকে এনেছি, মেয়ে যেহেতু পরীক্ষা চলছে, তো এখন মা মেয়ের জন্য নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে রুটি তৈরি করছি, আজকে রুটি খাবো আলুর তরকারি দিয়ে। তো রুটি আমি তেমন একটা ভালো বানাতে পারি না, এখানে আমি ভীষণভাবে আনাড়ি। আমার লাইফে আমি কখনো সেভাবে রুটি বানাই নাই, এই জন্য অনেক মজার পাত্রী হিসেবে যোগ্য ছিলাম আমি। বাবার বাড়ি যেহেতু সেভাবে কোনো কাজই করি নাই বা শিখি নাই, সেখান থেকে তো রুটি বানানোর প্রশ্নই আসে না। আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সব কাজ টুকটাক করলেও, শিখে নিতে পারলেও রুটিটা কখনো বানানো হয় নাই। কারণ আমার শাশুড়ি মা জানতো যে আমি রুটি বানাতে পারি না ভালো, এ কারণে আমাকে কখনোই রুটি বানাতে দেয় নাই। এমনকি বিয়ের এত বছর পর এসেও এখনও পর্যন্ত কখনো আমি শ্বশুরবাড়িতে একটা রুটিও বেলি নাই, এমনকি সেকি নাই। সবসময় আমার শাশুড়ি বানিয়ে থাকে। তো সেদিক থেকে রুটি বানানো আমি অনেক পরে শিখেছি, বিশেষ করে ঢাকায় এসে আলাদা সংসার জীবন শুরু করে। তো সেখান থেকে যখন আমার রুটি একটা ফুলে ভীষণ ভালো লাগে। আমি যখন রুটি বেলে বেলে সেঁকছিলাম তখন আমার ছোট মেয়ে আমার পাশে দাঁড়িয়েছিল, আর যখন রুটি ফুলে উঠছিল তখন সেও ওয়াও ওয়াও বলে হাত নাড়াচ্ছিল বা অনেক মজা করছিল। আমারও ভীষণ ভালো লাগছিল, যেহেতু রুটি ভালো বানাতে পারি না, সেখান থেকে যদি একটা রুটি ফোলে তো ভীষণ ভালো লাগা কাজ করে। মজার কাহিনী কি বলবো, যখন আমি রুটি বেলছিলাম আর একটা রুটি ফুলানোর জন্য আমি যে কত তপস্যা করছিলাম এবং ক্যামেরার সামনে ভাবছিলাম যে আদৌ রুটি ফুলবে কিনা, আমার আসলে মান সম্মান বজায় থাকবে কিনা। তো অবশেষে রুটি 2টা ফুলাতে পারছিলাম। আমি মোট 4টা রুটি ভেজেছিলাম, সেখান থেকে 2টা হাফ ফুলেও 2টা ফুল ফুলেছিল। ক্যামেরার দিকে খুব বেশি তাকাতে গিয়ে রুটির এক পিঠ পুড়ে গিয়েছিল। তো যাই হোক, এরপর রুটিগুলো ভেজে আমরা মা মেয়ে নাস্তা করে নিয়েছিলাম। আজকে ভিডিও শুরুতেই আমি কিছু কথা দিয়ে শুরু করেছিলাম, আসলে এগুলো আমার কথা না। আমাকে গত কিছুদিন আগের একটা ভিডিওতে 2টা আপু কমেন্টস করেছিল এইভাবে যে তাদের হাজব্যান্ড তাদেরকে হাত খরচের টাকা দেয় না, এমনকি খরচ দিলেও হিসেব নেয়। বাবা বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা পর্যন্ত তাদেরকে দেয় না, তারা টিউশনি করে হাত খরচ চালায়। আসলে এই আপু 2টার কমেন্টস পেয়ে আমার ভীষণ খারাপ লেগেছিল বা পড়ে অনেক কষ্ট পাচ্ছিলাম। কারণ এমনও হাজব্যান্ড পৃথিবীতে আছে যারা বউদের এইভাবে দেখে, কি আর বলবো। আপু 2টার আইডির নাম আমার মনে নেই, সম্ভবত আপুরা সাধারণ দর্শক। তো পৃথিবীতে কিছু হাজব্যান্ডরা আছে যারা বউদের শুধু দায়িত্ব মনে করে যে তাদের ভরণ পোষণ টানতে হবে, আবার এমনও মনে করে যে বউদের দায়িত্ব শুধু সংসার সামলাবে, বাচ্চা সামলাবে আর হাজব্যান্ডের যত্ন নেবে, হাত পা টিপে দিবে, এটাই হয়তো তারা মনে করে। এই জন্য কিছু কিছু হাজব্যান্ডরা বউদের এমনভাবে দেখে যে শুধু দায়িত্ববোধ থেকে তাদেরকে লালন পালন করতে হবে, তাদের ভরণ পোষণ টানতে হবে, এছাড়া আর কিছু নয়। একটা সত্যি কথা কি জানেন, কান্না করে কখনো ভাগ্য পরিবর্তন করা যায় না। মানুষের ভাগ্য থাকে মহান আল্লাহ তাআলার হাতে। বিশেষ করে মেয়েদের ভাগ্য তো পুরোটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে, কারণ মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে না। একটা মেয়ে খুব বেশি ভাগ্যবতী হলে একজন সাপোর্টিভ হাজব্যান্ড পায়। লাইফ পার্টনার হিসেবে একজন মেয়েকে তাকেই বেছে নেওয়া উচিত যে বোঝাবে, বুঝবে, কখনো ছেড়ে যাবে না। আমার দিক থেকে যদি আমি বলে থাকি, আলহামদুলিল্লাহ পারফেক্ট একজন হাজব্যান্ড পেয়েছি। যদি ছেলে হিসেবে ধরি, যদি জামাই হিসেবে ধরি, যদি হাজব্যান্ড হিসেবে ধরি, যদি বাবা হিসেবে ধরি, যদি বন্ধু হিসেবে ধরি, যদি প্রিয় মানুষ হিসেবে ধরি, যদি ভালোবাসার মানুষ হিসেবে ধরি, তাহলে সে অল দ্য পারফেক্ট।
কারণ একজন মানুষ তখনই তার কাছে প্রিয় হয় যখন সে তাকে তার পুরোটা দিয়ে বুঝে। আমার হাজব্যান্ড আমাকে কোটি কোটি টাকা হাতে তুলে না দিক, আমার হাজব্যান্ড আমাকে লক্ষ টাকার গহনা না দিক, আমার হাজব্যান্ড আমাকে বাড়ি গাড়ি ধন সম্পদ অনেক অনেক এনে না দিক, কিন্তু সে আমাকে যা দেয় সেটা কয়জন মেয়ে পায় বলেন তো? কারণ তার কাছ থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে আমার মানসিক শান্তি। এটা সবার কপালে থাকে না। অতিরিক্ত ভাগ্য করে যে মেয়েরা পৃথিবীতে আসে শুধু তারাই হাজব্যান্ডের দিক থেকে এভাবে এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে প্রচুর পরিমাণে মানসিক শান্তি পেয়ে থাকে। আর আল্লাহ তাআলারও দিতে হবে, কপালেও থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে এমন একজন মানুষ আমার লাইফ পার্টনার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই। ও আমাকে যেমন যেভাবে রেখেছে এতেই আমি অনেক খুশি। তো সারা জীবন এভাবেই কাটাতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সে যেন সারা জীবন এরকম আমি ভক্ত হয়ে থাকতে পারে। তবে ওই আপু দুইটার কমেন্টসের কথা চিন্তা করে একটা কথাই বলতে পারি, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে কখনো 1 টাকা দিয়েও কখনো 8 আনার হিসাব করে না যে তুমি বাদবাকি টাকা কি করলা, তোমার এতটুকু টাকাই লাগবে, তুমি আমার থেকে বেশি নিলা। এই ধরনের কথাবার্তা সে আমাকে কখনোই বলে না। এদিক থেকে আমি ভীষণভাবে লাকি, কারণ সে আমাকে যাই দিক না কেন কখনোই তার ধারে কাছেও আসে না। আমার মতো আমি সে টাকাগুলোকে খরচ করি। একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, সব সময় রূপবতী হয়ে কখনো হাজব্যান্ডের মধ্যমণি হওয়া যায় না। মধ্যমণি হতে হলে অবশ্যই ভাগ্যবতী হতে হবে। কারণ আমি যখন একটু রাগ হলে অভিমান হলে বলি আমি আজকে রাজশাহীতে চলে যাব, তখন আমার হাজব্যান্ড কি বলে জানেন? না তুমি যেও না, তুমি তো আমাদের মধ্যমণি, তুমি গেলে আমরা কিভাবে থাকবো বলো? সত্যি কথা বলতে এই কথাটা যখন বলে আমার ভীষণ ভালো লাগা কাজ করে। যদিও অভিমান থেকে এগুলো বলে থাকি, এগুলো তো সত্যি সত্যি বলি না। যাই হোক, আজকে অনেক কথা বললাম হাজব্যান্ডকে নিয়ে, তো তার পাশাপাশি তেমন ভিডিও রিলেটেড কথা বলা হলো না। এখানে কিছু শপিং দেখালাম। গত ভিডিওতে বলেছিলাম আমি যেহেতু শপিংয়ে গিয়েছিলাম, বাট গিয়ে হতাশ হয়েছিলাম। যে কাজে গিয়েছিলাম সেগুলোর কোনো কিছুই হয় নাই, শুধু শুধু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর কিছু খাবার পার্সেল এনেছিলাম, সেগুলো গত ভিডিওতে দেখেছিলাম। আর আজকের ভিডিওতে আমি এই যে হালকা পাতলা কিছু শপিং আর কি, টুকটাক ঘরের জিনিসপত্র, কিছু শুকনো খাবার বাচ্চাদের জন্য আর টিস্যুর বস্তা নিয়ে চলে এসেছি। আর সাথে আমি আরএফএলে ঢুকেছিলাম যেহেতু লাস্টে, সেখান থেকে এই যে এগুলো কেনাকাটা করেছি। পাশাপাশি একটি পাতিল নিয়েছি। পাতিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটু দরকারও ছিল। হাজব্যান্ডকে আগেই বলেছিলাম একটা স্টিলের পাতিল নিব। এটা মূলত ভাত রান্না করার জন্য নেওয়া হয়েছে। এটাতে ভাতই রান্না করব, পাশাপাশি অন্য কিছুও করতে পারি। শীতের বেলা হওয়াতে আজকাল সেভাবে আর সারাদিনের ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। প্রতিদিনই একটু একটু করে এখান থেকে ওখান থেকে টানটুন দিয়ে আমি একটি ব্লগ ভিডিও সাজাচ্ছি। তো আজকে সারাদিনও টুকটাক যে কাজগুলো যখন যখন করেছি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম। আর এখন রাত্রিবেলা মোটামুটি রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি কিছু সবজি ফ্রাই করে নিয়েছি, মিক্স সবজি। ওরা বাবা মেয়েরা খাবে, ওদের না কীভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়েছি। তো এটা একটু ফ্রাই করে নিলাম, জাস্ট একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর ম্যাজিক মশলা দিয়ে, অন্য কিছু না। আর সবজিগুলোকে আমি আগে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে ডিম আলুর ডাল রান্না করেছি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে কিছু ভর্তা, তো সেটা আমি সেদ্ধ দেখিয়েছিলাম। বেগুন, সিম আর টমেটো। ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছিল, অনেক টেস্টি ছিল, যেহেতু কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে হাতে মেখে ভর্তাটা করেছিলাম। তো যেহেতু আমি গত ভিডিওতে একটি চাট ভিডিও করেছিলাম, সেই মেনু অনুযায়ী আজকের আমার এই খাবারগুলোই সিলেক্ট ছিল। ডিম আলুর ডাল মানে ডিম রান্না, সাথে সবজি ফ্রাই আর একটা ভর্তা, যে কোনো ধরনের ভর্তা আর কি। আসলে কোন ভর্তা কখন খাবো এটা তো আর নির্ধারণ করে রাখা যায় না। তো রাতে রান্নাবান্না শেষ আমার। তবে আপনাদেরকে একটা কথা বলছি, আমি যদি আজকের ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।